দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি, আলোচনা উঠে আনার চেষ্টা করি। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন সরকারের চ্যালেঞ্জ। আপনারা জানেন এরই মধ্যে যে কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, সবার সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন প্রত্যেকটা সময় আসলে গুরুত্বপূর্ণ, এই সময়ে যারা দাবি দাওয়া নিয়ে আসছেন বিভিন্নভাবে তারা যাতে তাদের কাজে অন্তত বাধা না দেন, লিখিতভাবে সেই দাবি দেওয়া তাদের কাছে পৌঁছালে তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন সেগুলো বিবেচনা নেওয়ার। একই সঙ্গে নির্বাচনের বিষয়ে তিনি কথা বলেছেন, সব মিলিয়ে সবার সহযোগিতা চেয়েছেন যাতে যে নতুন বাংলাদেশ আসলো সেই নতুন বাংলাদেশ যাতে গড়ে তোলা সম্ভব হয়, কোনো রকম বাধার মুখে না পড়ে, তারা যাতে আসলে ব্যর্থ না হন সেই বিষয়টি তিনি আসলে তুলে ধরেছেন। সবাইকে আহ্বান করেছেন তাদেরকে সহযোগিতা করতে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সিপিবি নেতা। আমার ডান দিকে আছেন, একেবারে ডান দিকে আছেন নাজমুল হাসান, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছিলেন এবং সেখানে তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের কাজে সফল হতেই হবে, ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এবার যদি ব্যর্থ হয় তাহলে আসলে মানে এত বড় সুযোগ আসলে হাতছাড়া করার সুযোগ নেই। সেই জায়গাটি তিনি খুব, যেটি আমার মানে কানে লেগে আছে সেটি হচ্ছে যে এখন তো মানে দাবি দেওয়ার শেষ নেই, আপনি দেখছেন, এবং সচিবালয় ঘেরার মতো ঘটনা ঘটছে, এখনও রাস্তাঘাট আটকে আন্দোলন চলছে। সেটি তো অবশ্যই হতে পারে, আন্দোলন দাবি দেওয়া থাকবেই। উনি যেটি বলেছেন যে এইসব আন্দোলন দাবি দেওয়ার মাধ্যমে যাতে তাদের কাজে ব্যাঘাত ঘটানো না হয়, প্রত্যেকটা সময়কে তিনি গুরুত্বপূর্ণ বলছেন। এই জায়গায় কি বলবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। প্রথম জায়গাটা যেটা বলতে পারি, একটা চ্যালেঞ্জ সামনে রেখে সরকার দায়িত্বটা গ্রহণ করেছে এবং দীর্ঘ বঞ্চনার কারণে সরকারের প্রতি মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা যেমন বেশি, প্রত্যাশার জায়গাটাও বেশি। প্রায় 1.5 দশক আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, এবং কেবলমাত্র 1.5 দশকেই এইখানকার পরিস্থিতি এরকমের ছিল এমনটা না। বাংলাদেশে এর আগের সরকারগুলোতেও এই যে প্রত্যাশা এবং স্বপ্নভঙ্গর বিষয়গুলো বারবার আমাদেরকে আঘাত করেছে। আমরা সবসময় যে খুব ভালো ছিলাম এটা বলা যাবে না, নানা রকমের চড়াই উত্তরায়ের ভেতর থেকে আমাদেরকে এগোতে হয়েছে। তবে গত 1.5 দশকে যে সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটাকে একেবারেই নষ্ট করে ফেলা হয়েছে। কর্তৃত্ববাদী শাসন, মানুষের কষ্ট হাহাকারগুলোকে নিয়ে ঠাট্টা মশকরা করা, অর্থনীতি থেকে শুরু করে সমাজ জীবনে নানা রকমের বৈষম্য তৈরি করা, এবং বিশেষ করে আর্থিক খাতের সীমাহীন লুটপাটের যে অবারিত সুযোগ করে দেওয়ার কারণে আমাদের সোসাইটিতে, আমাদের ইকোনমিতে বড় বড় ক্ষত তৈরি হয়েছে। সেই ক্ষতগুলো মেরামত করার আমি মনে করি যে এটি এক্ষুনি আপনি যে আর্থিক সিস্টেমের ভেতর থেকে আপনি চলছেন, এই সিস্টেমে, বিশেষ করে পুঁজিবাদী সিস্টেমে আপনি বৈষম্যটা একেবারে নিরসন করে ফেলতে পারবেন সেটি হয়তো না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনি কি উদ্যোগটা নিচ্ছেন কিনা। আপনি যে উদ্যোগগুলো গ্রহণ করছেন, অন্তত এর ভেতর থেকে যদি মিনিমাম কতগুলো প্রত্যাশা আপনি পূরণ করতে পারেন, আপনি সফল হলেন। কারণ এই ধরনের একটা সরকার তো আসলে অনন্তকালের জন্য আসে না। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতায় 91-এর যে সরকারটি এসেছিল তাদের এক ধরনের কাজ ছিল, কিন্তু এবারের কাজের জায়গাটা কিন্তু অনেক বিস্তৃত, এবং যেহেতু তার পেছনের একটা দীর্ঘ সময়ের এই সংকটগুলো তৈরি করে রাখা হয়েছে, আমি বলবো যে একেবারে দগদগে ঘা। তো সেই কারণে সরকারের চ্যালেঞ্জটা বেশি। এবং আমি এই জায়গাটা যদি আপনি জিজ্ঞেস করেন যে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ দাবি দেওয়া বঞ্চনার কারণে দাবি দেওয়াগুলো আছে, তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে দাবিটা তোলার ক্ষেত্রেও আপনি অন্তত সেই সময়টা দিতে হবে। আপনার দাবিটা উত্থাপনের কারণে যদি সরকারের শুরুটা 16 দিন 20 দিন, এটি একটা শিশু, তার একেবারেই মানে তাকে যে ফার্স্ট স্টেজে তাকে যে ফিডিংটা দিতে হবে আপনাকে, সেটিও যদি বাধাগ্রস্ত হয়, এবং আমি খুবই বিরক্ত একটা ঘটনায় সরকারের দায়িত্ব নেওয়ার 1 বা 2 দিন পরে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করে এবং তাকে একটা অনুষ্ঠানে যেতে বাধা দেওয়ার মতন ঘটনা। মানে পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে তিনি বাড়ির থেকে বের হতে পারেননি। অর্থাৎ এর ভেতর থেকে আমাদের মধ্যে অস্থিরতা
এবং দিতে হবে, এক্ষুনি দিতে হবে। তো যারা এই কাজগুলো করছেন বা কথাগুলো বলছেন, এই দাবিগুলো নিয়ে আসছেন, দাবির বাইরে আরও অনেকের আছে, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে দাবিটা তোলারও জন্য আপনার একটা সময় দরকার। অনেক ধন্যবাদ। একটু নাজমুল হাসান আপনার কাছে শুনি। শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সময় চেয়েছেন, এক 2 নম্বর হচ্ছে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বারবার বলেছেন যে আমরা এক পরিবার, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই যে সরকারের শুরুটা, চ্যালেঞ্জ তো অনেক, কিন্তু সবার সহযোগিতা আসলে কতটা দেখছেন? ধন্যবাদ। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে ঘিরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। একই সাথে সেই ষড়যন্ত্রগুলো মোকাবিলা করে আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা বা পথ তৈরি করতে হচ্ছে। দেখুন, বর্তমানে কিন্তু যেই বিভিন্ন রকম সমস্যা, আমি মনে করি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার উৎখাত ঘটেছে, পরবর্তী দ্বিতীয় আরেকটা যুদ্ধ এখন আমাদের চলছে। আপনি জানেন যে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি বিভিন্ন প্রায় 36 লাখ মানুষ বন্যায় প্লাবিত হয়ে গেছে। আমাদের কনসার্ন কিন্তু সেদিকে আমাদের যারা বন্যায় প্লাবিত হয়েছে তাদেরকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি, যারা খাবার পাচ্ছে না তাদেরকে কিভাবে খাবার সরবরাহ করতে পারি। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে পেরেছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই বাংলাদেশে এক ইউনাইটেড, ঐক্যবদ্ধ। আপনি দেখেন শুধু টিএসসি দিকে তাকান, জি আজকেই পর্যন্ত আমরা একটা ইনফরমেশন দিই, প্রায় 5 কোটি টাকা টিএসসিতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এই দেশের মানুষ দিয়েছে। এখন আমি সেখান থেকে এসেছি, পুরো টিএসসি অডিটোরিয়াম, টিএসসির মাঠ থেকে শুরু পুরো টিএসসিতেই খাদ্য সামগ্রী দিয়ে ভরে গেছে। দেশের মানুষের ভালোবাসা, দেশের মানুষজন ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে, এবং সেই সহযোগিতার যেন বাস্তবায়ন হয় সে একই সাথে আমাদের সবাইকে কন্ট্রিবিউশন রাখতে হবে। তো আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখন আজকে আনসার বাহিনী তারা পুরো একটা সচিবালয় ঘেরাও করে আসছে তাদের দাবি দাওয়া নিয়ে। কিন্তু বর্তমানে আমাদের একটা ক্রাইসিস পিরিয়ড চলছে। আমাদের তো সবার চিন্তা হচ্ছে যে দেখেন 2 দিন যদি আমি না খেয়েও থাকি, তাদের দাবির প্রেক্ষাপট কি, তাদের রাজস্ব নিয়োগ করা, তারপর টাকা পয়সা বৃদ্ধি করা, এগুলো আমি যদি 2 দিন নাও খেয়ে থাকি বেঁচে থাকতে পারবো, কিন্তু 2 মিনিট যদি পানির নিচে থাকি আমি কি বেঁচে থাকতে পারবো? সম্ভব না। এখন বর্তমান সময়ে এই যে সংকট, বন্যা প্লাবিত এলাকাগুলো সংকট, আমাদের সবার উচিত, অনেকে হয়তো যৌক্তিক দাবি থাকতে পারে, মনে আছে যে সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা অনৈতিক তারা আসলে দেবে না, সেটি একটা সবার প্রতি আহ্বান থাকবে, আপনাদের দাবি যৌক্তিক হতে পারে, সময়টা যৌক্তিক না। এই সময়টা এখন আমাদের বন্যা প্লাবিত মানুষগুলোকে উদ্ধার করা, শিশুদেরকে উদ্ধার করা, মুমূর্ষ রোগীদেরকে উদ্ধার করা, অনেক গর্ভবতী মা আছে যাদেরকে উদ্ধার করার সময়। এদিকে একটা বিষয় জিজ্ঞেস করি, মানুষ তো ঐক্যবদ্ধভাবে এই জায়গাটাই ঝাঁপিয়ে পড়েছে একরকম, সরকারের দিক থেকে কতটা উদ্যোগ দেখছেন আসলে? গতকাল থেকে আমরা, পরশুদিন আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। সেখানে অলরেডি আমরা শুনেছি প্রায় 1000 কোটি টাকার মতো একটা তহবিল আছে। একই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকেও আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে গভর্নমেন্ট আছে সেটা আশা করি এই দুর্যোগ, এই সমস্যা কাটিয়ে উঠে কাজ করতে পারবে। অনেক ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, প্রধান চ্যালেঞ্জ কি দেখছেন? এই কদিনে তো অনেক বিষয় সামনে আসলো, এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, উনি বলেছেন যে আমরা আসলে আমাদের মেয়াদ জনগণ ঠিক করবে, আমরা যৌক্তিক সময়ের বেশি থাকতে চাই না, সেটি জনগণ ঠিক করবে আমরা কতদিন থাকবো, কি কি কাজ আমরা করে যেতে পারি সেই বিষয় নিয়ে মোটামুটি কোন কোন কাজ এই সরকার করে যেতে পারলে সুবিধা হয়? প্রথম জায়গাটা চ্যালেঞ্জের জায়গা অনেকগুলো। জি, গত 15 বছরে যারা ক্ষমতায় ছিল তার বাইরে এবং তাদের একটা বলয়ের বাইরে মোটামুটি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, নিবন্ধিত অনিবন্ধিত, সবাই কিন্তু এই সরকারকে সমর্থন করেছে। এবং আমরা জানি যে প্রজাতন্ত্রের মেইন মালিক হচ্ছে পাবলিক, জনগণ, এবং জনগণের সাথে যে সংযোগটা তৈরি করে দেয় পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল পার্টি। আমাদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুরই একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। পলিটিক্যাল পার্টির সঙ্গে এই যে এই সম্পর্কটা অটুট রাখাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এর বাইরে চ্যালেঞ্জের জায়গাটায় আমি মনে করি যে এই যে গণ অভ্যুত্থানের সময় যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ বিচার করা, এবং এই পরিবারের যে ক্ষতটা তৈরি হয়েছে, তারা তাদের স্বজনকে হারিয়েছে, এবং এই বিচারগুলোকে নিশ্চিত করাটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আমাদের ইকোনমিতে গত 10-12 বছর ধরে সবথেকে বেশি যে আলোচিত সেটি হচ্ছে যে অর্থ পাচার, ব্যাংক লুট, এই যে জায়গাগুলো,
সেই জায়গাগুলোতে অন্তত একটি স্বস্তিকর খবর ফিরিয়ে আনাটাই এটাও একটি বড় চ্যালেঞ্জ। আমাদের সমাজের মধ্যে যে বিভক্তি এটিকে নিরসন করা। তবে আমি সব কাজগুলো যে এই সরকার করে ফেলতে পারবে, করে দিবে, আমি সেটি মনে করি না। তবে আমরা সিলেবাসটা যদি জানতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে সরকার এই পর্যন্ত যেতে চাইছে। আমি তখন বলতে পারবো যে না, আপনি 7 কিলোমিটারের পরে আর যেতে পারবেন না, কারণ তার পরের যে পথটা আছে সেই পথটা নানা রকমের ভাঙ্গা গড়া ইত্যাদি ইত্যাদি আছে। আমি যদি আপনার গতিপথটা জানতে পারি তাহলে আমি এই জায়গাটায় আপনাকে পরামর্শটা দিতে পারবো। আমি মনে করি যে আমাদের রাজনীতিতে অনেকগুলো খারাপ উদাহরণ বিভিন্ন সময় আমরা নিয়ে আসি। এর মধ্যে একটা হচ্ছে ব্লেম গেম। যত ধরনের ব্যর্থতা থাকে, সমন্বয়হীনতা থাকে, প্রত্যেকটা জায়গায় আমি একজনের কাঁধের উপরে চাপিয়ে দিই। আমাদের সোসাইটিতে এটি কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে এবং এটা আমাদের হেরিটেজ। আমরা এর আগের সরকার, তার আগের সরকার সবাই কিন্তু নিজের ব্যর্থতার জায়গাটা অন্যের কাঁধে তুলে দেয়। আমি মনে করি যে নবীন সরকার, তার একটা বড় কাজ হচ্ছে তার যে ফাংশনগুলো তারা করবে টাইম টু টাইম, এটি যাতে সমন্বয়টা হয় এক একজন এক এক জায়গা থেকে। যেমন আজকে আমি দেখলাম যে সম্ভবত মৎস্য সম্পদ মন্ত্রণালয় একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কোন কোন কাজ এই সরকার করে গেলে সুবিধা হয়। প্রথম কোন কাজ আপনার নজরে মানে মনে হয় এই কাজটা? আমার এই মুহূর্তে আমি যেটা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এটিকে স্বাভাবিক করা। এবং এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন সেক্টরে একটা অস্থিরতা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কেউ গিয়ে যারা এক ধরনের শক্তি দেখানো, পদত্যাগ করতে বাধ্য করা। আমি মনে করি না যে যাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে তারা সবাই নিরপরাধ, নির্দোষ। তবে প্রত্যেকটা, আপনি যেহেতু যে কালচারটা, সবাই তো অপরাধী না, নিশ্চয়ই সবাই তো, আর যে কালচারটা আমাদের এখানে তৈরি হয়েছিল সেটা হলো যে আইনের সবার জন্য সমান না। শাসক দল এবং তাদের শাসকদের গোষ্ঠীর মধ্যে যারা থাকেন তারা এক ধরনের আইনের সুবিধা ভোগ করবেন, এর বাইরে যারা। আমি চাই যে এখন বাংলাদেশে, পরিবর্তিত বাংলাদেশে, বদলে যাওয়া বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সে অন্য মতাদর্শকে ধারণ করলেও সে আইনের সুরক্ষাটা পাবে। আইন যেটা বলা আছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, অন্তত ওই জায়গাটা নিশ্চিত করা যাবে। এটি আমার কাছে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমরা এই যে শহীদ হয়েছেন যারা, তাদের শহীদের ঘটনায় সংক্ষুব্ধ যারা, তারা মামলা করছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই কতগুলো মামলা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে। কেন প্রশ্ন উঠেছে? আমি আজকে সকালেও আমার আর একটা টেলিভিশন এবং রাজ্যে আর একটা টেলিভিশনে স্পেসিফিক এই বিষয়টি নিয়ে কথা বলব। কেন প্রশ্নটা উঠেছে এই কারণে যে আমাদের কখনো কখনো অতি উৎসাহ, এবং চট্টগ্রামে কোতোয়ালি থানায় হামলা ভাঙচুরের জন্য 40,000 মানুষকে, আমি আবার রিপিট করছি, 40,000 মানুষকে আসামি করা হয়েছে। অর্থাৎ আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আমরা এমন কোনো কাজ করা উচিত হবে না যে কাজের জন্য পতিত স্বৈরাচারের প্রতি মানুষের একটা সিম্প্যাথি তৈরি হবে এবং এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের ন্যায় বিচারটা যাতে অতি উৎসাহ বা ফাঁক ফোকর বলে অভিযুক্তরা পার পেয়ে না যায় আমাদের ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপের। অনেক ধন্যবাদ। এই জায়গাটা নাজমুল হাসান বলছিলেন যে ভুল পদক্ষেপ বা উদ্দেশ্য প্রণোদিত মামলা যেগুলো প্রশ্নের উদ্রেক করে, একটা ধরেন সুষ্ঠু স্বাভাবিকভাবে সরকার চলছে এখন এবং মানুষের সমর্থন পাচ্ছে, কিন্তু এমন কোনো ভুল যাতে না হয়ে যায় যার মাধ্যমে বিতর্কিত হয়ে যায়। কারণ মামলার বিষয়গুলো তো ঘুরে ফিরে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। সেই জায়গায় কিছু বলার আছে কিনা আপনার? দেখুন, আসলে এই সরকারকে ভুল দিকে ডাইভার্ট করা অথবা এই সরকারকে নেগেটিভলি উপস্থাপন করার জন্য অনেক দিক থেকেই ফাংশন হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই সহযোগিতা করছে না, সেটাও দেখতে পাচ্ছি। সচিবালয়ের মতো একটা জায়গায় সহজেই কেউ ঢুকে যেতে পারে, এখানে শিক্ষার্থীরা আসলেও এখানেও যে একটা অসহযোগিতা বা বিভিন্ন রকম প্রেশারাইজ করা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে আমাদের মনে হয় এই যে আমাদের বক্তব্য স্পষ্ট, যেমন শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, তারা যেই স্বপ্নের জন্য, যে অধিকারের জন্য, যে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ত্যাগ স্বীকার করেছেন, এই বাংলাদেশে আমরা এমন একটা সিস্টেম দেখতে চাই না যেটা আরেকজনকে দৈত্য দানব হিসেবে বসায়। আমরা এক দানবকে সরিয়েছি আরেক দানবকে বসানোর জন্য না। এই প্রশাসনের মধ্যে যে বুথগুলো রয়েছে সেগুলো কমাইতে হবে। পাশাপাশি ভাই যেই কথাটা উল্লেখ করলেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা মামলা করা, মানুষকে হেয় করা, যে এখানেই নাই। আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের অধীনে যেটা হয়েছে, যেমন আমি নিউজ 24 স্টুডিওতে আজকে আছি, দেখা গেছে আগামীকাল নাও থাকতে পারি, কিন্তু তার আগামীকালের ডেট দিয়ে একটা মামলা দিয়ে দিয়েছে।
ফিউচার গত সময়গুলোতে এরকম ছিল, কিন্তু এই সরকার যেন এরকম কোনো কাজ না করে সেক্ষেত্রে আমাদের সবাইকেই দেখা যাচ্ছে দেশের বাইরে আছে পুরো সময়টা, তার নামে হত্যা মামলা যে হচ্ছে। মৃত মানুষ কবরে সেও ভোট দিচ্ছে, আবার যে মৃত মানুষ সেও আরেকজনের ডাকাতির মামলা, ছিনতাই করার মামলা আসছে, এরকম নজির বাংলাদেশে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এরকম এটি একটি বড় চ্যালেঞ্জ আসলে। এরকম মানে আইন শৃঙ্খলা বাহিনীকে ভিতরে ঢুকে সরকারকে অসহযোগিত করা বা সরকারকে নেগেটিভলি উপস্থাপন করার মতো অনেকগুলো ফ্যাক্টর এখনো আছে। আমরা তাদের দিকে সজাগ দৃষ্টি রাখবো এবং যারা সরকার আছেন তারা আশা করি এই বিষয়গুলো আমলে নেবেন। অনেক ধন্যবাদ। একটা ছোট বিরতির সময় হচ্ছে, ফিরছি ছোট্ট একটা বিরতির পরে নিশ্চয়ই অন্য বিষয়ে আলোচনা হবে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছিলাম সরকারের চ্যালেঞ্জ নিয়ে। কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সেই বিষয়গুলো মূলত আমরা আলোচনা করছি, যেসব বিষয়গুলোতে তিনি আসলে গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে আপনারা জানেন যে দেশের একটা বিশাল অংশের মানুষ, প্রায় ৪৫ লাখ মানুষ বন্যা কবলিত। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। সরকারের পাশাপাশি এক ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা দেখছি, সবাই যে যার মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, সেটি একটি অনেক বড় বিষয় এই সময়ের জন্য। আসলে শুরু করতে চাই শরীফুজ্জামান শরীফ, আমি একটু জানতে চাই যে এই যে বন্যার দিকে যদি তাকান, আমরা তো এক অর্থে নতুন বাংলাদেশ পেয়েছি, এই জায়গাটাই একটা বড় ধাক্কা, মানে যেটা আসলে আলোচনার মধ্যেই ছিল না। অনেক চ্যালেঞ্জের কথা আমরা বলছি, হঠাৎ করে নতুন একটা মানে অনেক বড় চ্যালেঞ্জ সামনে চলে আসলো। এই জায়গাটা মানে কতটা উতরানো সম্ভব? প্রথম জায়গাটা হচ্ছে এই যে আপনি যে মানবতার কথা বললেন, জি, আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্রের কথা বললেন, রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে পারস্পরিক সংযোগটা যখন দুর্বল হয়ে যায়, তখন রাষ্ট্রের কাছে নাগরিক আসতে চায় না, সেখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চায়। আমাদের এখানে দুর্যোগের সময় এগিয়ে যাওয়া, পাশে দাঁড়ানো, এটা কিন্তু আমাদের একেবারে চিরায়ত সংস্কৃতির অংশ। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কয়েকটা ঘটনা আমি বলতে পারি। 98-এ যখন বন্যা হয়, 98 সালে যখন বন্যা হয়, তখন আমরা এই রকমের কতগুলো উদ্যোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই উদ্যোগগুলো নিয়েছিল, আমরাও নিয়েছিলাম। আমার নিজের, কালকে আমি ছবি দেখছিলাম যে আমি কখনো ওই কাজটা করিনি, তারপরে আমি টিএসসি ক্যাফেটেরিয়ার রুটি বানাচ্ছি নিজের হাতে। কত আগে হয়েছে ভাই এটা? কত আগের কথা বলছেন? 98 সালের। এখন 2024, 26 বছর আগে। এর মধ্যে এত বড় না, এরকমের এত বড় আয়োজন। এটার একটা কারণ হচ্ছে যে যখন আপনার এই কাজগুলোর মধ্যে বিশ্বস্ততা আপনার অর্জন করবেন, আমার নিজের অভিজ্ঞতা, জি জি, আমরা ছাত্র ইউনিয়ন থেকে উদ্যোগটা নিয়েছিলাম। টিএসসি ক্যাফেটেরিয়ায় হচ্ছে আমরা রুটি বানাতাম, আর ডাকসু ক্যাফেটেরিয়া আমাদের স্যালাইন ট্যালাইন অন্যান্য কাজগুলো ছিল। এবং অনেক মানুষকে আমরা দেখেছি একেবারে সাথে লোক নিয়ে তার মাথায় বস্তা দিয়ে খাবার নিয়ে আসছে। আমরা আমাদের ডকুমেন্টেশনের জন্য বলতাম যে আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা একটু। অনেকেই আপত্তি করেছে যে না, আমার নাম জানার দরকার নেই, আপনারা উদ্যোগ নিচ্ছেন, আমি যেতে পারছি না, সেই কারণে আসছি। এবারকার তার থেকে অনেক বিস্তৃত। কেন? এবার এসে দেখতে পাচ্ছে যে এইখানে অমুক ভাই তমুক ভাই, তাদের যে খবরদারি, তাদের যে মাস্তানি, এই জায়গাটা নেই। সেকেন্ড হচ্ছে আস্থার জায়গাটা হচ্ছে তারা ধারণা করছে, বিশ্বাস করছে যে স্ট্রাকচার থেকে এই আয়োজনগুলো হচ্ছে, এখানে মিসইউজের কোনো সম্ভাবনা নেই, বিশ্বাস করছে। আর আপনার সাধারণ মানুষের এই সহায়তা নিয়ে কারো নাম ব্যবহার করে এটিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া হবে, ফলো করে প্রচারের বিষয় নেই। সুতরাং মানুষের যখন আপনি তার হৃদয়কে স্পর্শ করবেন, তখন মানুষ এগিয়ে আসবে। বিপর্যয়ের যেটা বলেছেন, আমি আজকে বিপর্যয় কাটিয়ে ওঠা বাংলাদেশের বড় বড় বিপর্যয় হয়েছে। আমি উপকূলের মানুষ, আমার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। আমরা প্রায় প্রতি বছর বড় বড় 2-3টা হচ্ছে এরকমের ঘূর্ণিঝড়ের মুখোমুখি হই। আমি কিন্তু এই যে যখন পানির কথাটা শুনি, আমি একটা ভয় পাই না, কারণ আমরা ছোটবেলার থেকে দেখে অভ্যস্ত যে এরকমের ঝড় আসবে, এরকমের পানি আসবে, একেবারে মনে হচ্ছে ঘরটা তুলে নিয়ে যাচ্ছে। আসলে খুবই আনএক্সপেক্টেড। আমি এবারের যে জায়গাটা, বন্যার কথা আমি বলছি, এবারের চ্যালেঞ্জটা একটু ভিন্ন। আমি আজকে এই পানির উৎস নিয়ে কথা বলার জন্য একটা টেলিভিশন থেকে আমাকে বলার পরে আমি একটু রাজি হইনি। আমি বলেছি যে এই মুহূর্তে কোথা থেকে পানি এলো, কিভাবে এলো, এটা এখন আর আলোচনার বিষয় না, কারণ এটি পাস্ট। এখন আপনার সামনে বড় চ্যালেঞ্জটা হচ্ছে পোস্ট ফ্লাড সিচুয়েশনটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, বন্যা পরবর্তী অবস্থা, আপনার বন্যা পরবর্তী অবস্থা, আপনার পুনর্বাসনের কাজটা আপনি কিভাবে করবেন। আমি মনে করি এটি খুবই চ্যালেঞ্জের। কেন? প্রথমত পানির যে স্তরটা বেড়েছে, দ্বিতীয়ত দীর্ঘ সময় এই পানিটা ছিল। সুতরাং এর ফলে আপনার সমাজ বলেন,
আপনার গ্রামীণ অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, জনস্বাস্থ্য বলেন, সড়ক যোগাযোগ বলেন, মৎস্য সম্পদ Huge বলেন, কাজ। হিউজ জায়গায়। এবং পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এই বন্যার যে ক্ষতটা যখন আপনার সামনে আসবে, আমি মনে করি যে এই চ্যালেঞ্জও আমরা কাটিয়ে উঠতে পারবো। কারণ বাংলাদেশের এই রকমের পরিস্থিতি বাংলাদেশ বা বিভিন্ন সময়ে মোকাবেলা করেছে। তবে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে বিশেষ করে সরকারের। ব্যক্তিগতভাবে এখন মানুষ কিন্তু ছুটে যাচ্ছে। পাবনা থেকে বন্ধুরা গান গেয়ে টাকা নিয়ে ছুটে যাচ্ছে ফেনীতে, বরিশাল থেকে ছুটে আসছে। কিন্তু আপনি পোস্ট ফ্লাড সিচুয়েশন, বিশেষ করে রিহ্যাবিলিটেশনের কাজটা যখন করবেন, তখন কিন্তু পাবনার এডওয়ার্ড কলেজের একটা শিক্ষার্থীর পক্ষে একজন মানুষের এই যে পুঁজিটা নষ্ট হয়ে গেল, তার যে ঘর নষ্ট হয়ে গেল, সড়ক নষ্ট হয়ে গেল, এটি রিকভার করার জন্য ওই ধরনের সাপোর্ট করার সুযোগটা থাকবে না। তখন কিন্তু সরকারকে হাতটা বাড়িয়ে দিতে হবে, বেসিক কাজটা করতে হবে সরকারকে, এবং সেইটার জন্য একটা সমন্বিত পরিকল্পনা এবং সমন্বয় দরকার। অনেক ধন্যবাদ নাজমুল হাসান। এই জায়গাটা একটু আপনার কথা শুনতে চাই, সেটা হচ্ছে যে সমন্বিত পরিকল্পনা, একই সঙ্গে সরকারের হাতটা বেশি বাড়ানোর কথা বলছিলেন। এখন তো ধরেন সাধারণ মানুষের সহযোগিতা, সবাই ঝাঁপিয়ে পড়েছে, একরকম আমরা উতরে যাওয়ার চেষ্টা করছি আসলে, যদিও অনেক মানুষ এখনও পানিবন্দী। পানি না নেমে গেলে তো আসলে খুব কঠিন, কিন্তু পানি নেমে যাওয়ার পরে যে বাস্তবতা তৈরি হবে সেটি কাটিয়ে ওঠা কতটা সহজ বলে মনে হয়? দেখুন, আরেকটা বিষয় না বলি নয় ভাই, যে বিষয়টাকে অনেকটা পাশ কেটেই গেলেন, যে আজকে যে বন্যা দুর্যোগ, আমি মনে করি এটা কৃত্রিম দুর্যোগ। এই কৃত্রিম দুর্যোগের পিছনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলা উচিত, পাশাপাশি এই পরিস্থিতি নিউট্রালাইজ করা বা পরিস্থিতিটা স্বাভাবিক করা আমাদের দায়িত্ব। এই যে ভারত যে আমাদেরকে বিভিন্ন রকমের এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার করার জন্য, আমরা দেখতে পেয়েছি ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বাংলাদেশে ঘিরে ভারত বিভিন্ন রকম অপপ্রচার চালিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উত্তেজিত জনতা বা যারাই হোক না কেন মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দিয়েছে, কিন্তু আমরা সেটা দেখতে পেলাম ইন্ডিয়াতে সেটা প্রচার করেছে লিটন কুমার দাস খেলোয়াড়। যে বাংলাদেশে ঘটছে একটা, ইন্ডিয়া প্রচার করছে একটা। এই আমাদের এই অভ্যুত্থানকে নস্বাত করার জন্য বিভিন্ন রকমের তারা দেখতে পেয়েছি। একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাসের বর্বরতম একজন জঘন্য স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। আবার আমরা দেখতে পেয়েছি এই যে আপনারা আমাদের ইন্টারন্যাশনাল লোতে কি বলা হচ্ছে যে আপনি যে ওয়াটার গেট খুলে দিবেন তার 72 ঘন্টা আগে জানাতে হবে, বাংলাদেশকে কিন্তু জানে নেই। এই যে বড় বড় ফ্যাক্টরগুলি এখানে দাঁড়িয়ে আছে, এখানে নিয়ে আমাদের কথা বলতে হবে, যেটা বিগত এত বছর বাংলাদেশে হয় নাই। আমরা ছাত্র সমাজ বলেছি যে ভারত আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হবে, সমতার ভিত্তিতে। যখনই লঙ্ঘন হবে তখনই আমরা কথা বলবো। একই সাথে আমরা দেখতে পেয়েছি এই কথা বলার সাথে সাথেই কিন্তু ভারতীয় হাইকমিশন বিবৃতি দিতে বাধ্য হয়েছে। এখানেও একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করা হত্যা করা হয়েছে, ঠিক সেই সময় বাংলাদেশের যে গণহত্যা বা যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো যেন দেশের মানুষের কাছে না পৌঁছায়, বাইরের মানুষের কাছে না পৌঁছায়, সেই কারণেও কিন্তু আইসিটি প্রতিমন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী যে জনায়েদ আহমেদ পলক, সে বলেছিলেন কি, সে বলেছেন বাংলাদেশের নেট নাকি এমনি এমনি বন্ধ হয়ে গেছে, পুরো বাংলাদেশে হামলা হয়েছে, পড়ে গেছে। না, এটা হচ্ছে সে ইন্টারনেট আমরা বন্ধ করি নাই, এমনি এমনি বন্ধ হয়ে গেছে, পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে ফেলছে। একই বক্তব্য কিন্তু আমরা ভারতীয় হাইকমিশন থেকে পেয়েছি যে আমরা ওয়াটার গেট খুলি নাই, এমনি এমনি খুলে গেছে। এই যে বিষয়গুলো বাংলাদেশকে প্রেশারাইজ করা অনেক প্রকার কর্মকাণ্ড আমরা দেখছি। তবে একই সাথে আমরা এগুলো নিয়ে মোটেই বিচলিত নই। আমরা জানি দেশের মানুষ প্রত্যেকটা দুর্যোগে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, বর্তমান সময়টাকে আমরা কাটাতে পারবো। সেখানে আমরা একটা বিষয় দেখেন, মানুষ খুবই ডিজার্টেড এই কারণে, সেটা হচ্ছে ধরেন আমাদের মানুষের খুব বেশি দেশের মধ্যেও বলেন কিংবা ভারতের মানুষের সঙ্গে মানুষের বাংলাদেশের মানুষের আমরা একটা কথা যেটি করি যে আমরা কিন্তু ভারতের আধিপত্যের বিদ্বেষী, ভারতের আগ্রাসনের বিপক্ষে। একটা বিষয় সবাই আশা করেছিল অ্যাটলিস্ট পানি তো ধরেন আমার ভাটির দেশ পানি আসবে কোনো সমস্যা, কিন্তু আমাকে তো জানানোর বিষয়টা এটি সবাই এটাই বলছে যে আমরা যদি বাংলাদেশকে জানানো হতো তাহলে অ্যাটলিস্ট প্রস্তুতিটা নিতে পারতো বাংলাদেশ। আমি 1 মিনিট একটু বলি আর কি। সেটা হচ্ছে যে এটা ভুল বোঝা হবে যে ভারতের এই যে আচরণটা, ভারতের এই আচরণটা খুবই আপত্তিকর। প্রতিবেশীর সাথে এই যে আচরণটা এটি ক্ষমার অযোগ্য। একই সাথে আমি এটাও বলতে চাই যে বাংলাদেশে যে গঙ্গার পানি চুক্তি, আমি বামপন্থী রাজনীতি, গঙ্গার পানি চুক্তি যখন হয় 96 সালে, সেই পানি চুক্তি করার সময় স্বল্প মেয়াদের মানে ভারতের যে বামপন্থী সরকার এবং মধ্য বামপন্থী সরকার যখন ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার দেশের মতামত উপেক্ষা করে সেই চুক্তি সম্পাদনের জন্য ভূমিকা রেখেছিলেন এবং ভারতের ভেতর থেকে নানা রকমের আপত্তি উঠেছিল। তারা বলেছিলেন যে এই চুক্তি করার ফলে আমার হলদিয়া বন্দরের ক্ষতিগ্রস্ত হবে
কিন্তু আমার প্রতিবেশীর বাড়িতে তার ন্যায্য পানিটা যাবে না, এটি আমি মেনে নিতে পারি না। সুতরাং আমি ওই স্পিরিটকে ধারণ করি এবং আমি মনে করি যে এই যে শুভবোধের যে ধারণা সেখানে আছে। বাংলাদেশে যে ছাত্র গণ অভ্যুত্থানে আপনি খেয়াল করবেন যে প্রচুর মানুষ কিন্তু সেখানে এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে। আমি কখন কোন কাজটা আপনাকে করতে হবে এটিকে আমি প্রায়োরিটি দেওয়ার কথা বলেছি। অবশ্যই আমার এই যে পানি আগ্রাসন আমি তার বিরুদ্ধে বলবো, কিন্তু এই মুহূর্তে আমার প্রধান কাজটা হচ্ছে ওইখানকার মানুষকে রক্ষা করা। একটা মানুষের কাছে এক প্যাকেট চিড়া পৌঁছে দেওয়া। সেখানে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবে আসলে পরবর্তীতে যাতে ভারতের সাথে আমার একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবারও যেটা স্যার ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছি প্লাবন রহমান, আমাদের সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ, আছেন নাজমুল হাসান। শরীফুজ্জামান শরীফ, ছোট্ট করে একটু জানতে চাই, নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়, প্রধান উপদেষ্টা বলেছেন, এবং বলেছেন যে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়, দেশবাসীকে ঠিক করতে হবে আমরা কখন, আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের দুটো জায়গা আছে প্ল্যান। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিকেও তিনি অ্যাড্রেস করেছেন, পাবলিককেও তিনি অ্যাড্রেস করেছেন। সুতরাং এই জায়গাটা বেশ কৌশলের। পলিটিক্যাল পার্টির নিজস্ব কতগুলো স্ট্যান্ড থাকে, তারা পাবলিক অপিনিয়নকে ধারণ করে, কিন্তু তাদের কৌশলের কতগুলো বিশেষ কৌশল অবলম্বন করে। তবে আমার যেটা ধারণা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে এই সময়কালে এই গণ আন্দোলনের সাথে যে রাজনৈতিক দলগুলো একাত্মতা প্রকাশ করেছে তাদের মধ্যেও কিন্তু আবার একটু ভিন্নতা আছে, তাদের মধ্যে একটা ভিন্নতা আছে। বিএনপি গতকালকে যেভাবে স্পষ্ট করে বলেছে তাদের সঙ্গে গত 7-8 বছর 5-7 বছর যারা আন্দোলন করছে তাদের স্ট্যান্ডটা কিন্তু আবার একটু ভিন্ন। তারা কেউ কেউ এই কথাও বলেছে যে 5 বছর সময় দিতে হবে, 5 বছর সময় দিতে হবে। তো বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল এবং বিএনপির চ্যালেঞ্জটা বেশি, এবং আমি অনুমান করি যে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে নির্বাচন না হওয়া পর্যন্ত যে সময়টা থাকবে, সেটা 5 দিনও হতে পারে, সেটা 15 দিনও হতে পারে, সেটা 5 বছরও হতে পারে, 3 বছর হতে পারে। এই জায়গাটায় বিএনপির কর্মীরা, যদিও অন্য সময়ের তুলনায় বিএনপি এবার বেশ কঠোরতা অবলম্বন করছে, তাৎক্ষণিকভাবে কতগুলো অ্যাকশানে যাচ্ছে, তবে এই অ্যাকশানগুলো নিচ্ছে কোন অ্যাকশান, যে ঘটনাগুলো পত্রপত্রিকা আসছে। আমাদের সমাজের সংগঠিত ঘটনার খুব কম সংখ্যক, আপনি মিডিয়ার মানুষ জানেন, খুব কম সংখ্যক, কিন্তু নীরবে নিভৃতে যে ঘটনাগুলো হচ্ছে আমরাও শুনছি, তারাও শুনছে, আমাদের থেকে তাদের কাছে খবরগুলো বেশি যাচ্ছে। কখনো কোথাও কোথাও বিএনপির এই জায়গায় সুযোগ সন্ধানীরা শেল্টারের জন্য বিএনপির নাম ব্যবহার করছে, কিন্তু যখন একজন ভিকটিম তিনি এই নামটি শুনবেন তিনি কিন্তু বাছ বিচার করেন না যে নাম ব্যবহার করলো নাকি তাদের জেনুইন লোক। সুতরাং অটোমেটিকলি এই নির্বাচন হওয়ার আগে কোন কোন কাজ হওয়ার, নির্বাচন হওয়ার আগে আমাদের এইখানে আমি মনে করি যে আমাদের নির্বাচনের যে সিস্টেমটা এটি নিয়ে আমাদের এখানে এখন যে সিস্টেমটা আছে এই সিস্টেমের কারণে অনেকগুলো মনোনয়ন বাণিজ্য আমাদের নির্বাচন ব্যবস্থার খুবই খারাপ একটা জায়গা। আপনি আমাদের নির্বাচনকে অর্থবহ ফেয়ার করার জন্য আপনি নির্দলীয় সরকার ব্যবস্থা তো অবশ্যই প্রয়োজন, আপনার লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই প্রয়োজন, যেটা নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি। এই জায়গাটা আপনাকে যেতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোকে আপনার সেই রকমের সমান সুযোগটা দেওয়া। জি, অনেক ধন্যবাদ। একটু নিয়ে আসি, সময় খুব কম পাবো। নাজমুল হাসান, নির্বাচন নিয়ে আসলে তরুণ প্রজন্ম কি ভাবছে, আপনারা যারা নতুন বাংলাদেশ উপহার দিলেন? এখন আমরা এমন একটা বাংলাদেশে নির্বাচন দেখতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, আমি যাকে ভোট দেবো সেই ভোট পাবে, এরকম একটা প্রক্রিয়া আমরা চাই, যেটা বাংলাদেশে বর্তমানে নাই। সুতরাং আমাদের প্রথমে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে, আউয়াল যে নির্বাচন আছে কমিশনার আছে তাদেরকে পরিবর্তন করতে হবে এবং গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ মানুষদেরকে সেখানে প্রদান করতে হবে। কারণ এই সিস্টেম যদি আমরা ডেভেলপ না করি নির্বাচন কমিশন দিয়ে লাভ নাই। একই সাথে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আমরা বিচারের দায়িত্বে যারা আছে তারা অবিচার করবে না, রক্ষকের দায়িত্বে যারা আছে তারা বক্ষক করবে না, একই সাথে যারা দুর্নীতি দমন কমিশনের দায়িত্বে আছে তারা দুর্নীতি করবে না। আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি, এমন একটা বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখি যেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হবে, যেখানে ভূমিদস্যু তৈরি হবে না, প্রত্যেকটা মানুষ সে একজন রিক্সা চালক হোক, কৃষক হোক বা আইনজীবী হোক বা বুদ্ধিজীবী, সকলে একটা মূল্যবোধ মানবিক এবং মর্যাদা নিয়ে বসবাস করতে পারে, এরকম একটা বাংলাদেশের প্রেক্ষাপট আমরা দেখতে চাই। সময়, নির্বাচনের সময় নিয়ে অনেক কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলো বলছে রোডম্যাপ
দিতে এখানে এই আসলে সরকার দেখেন, কতদিন আমরা থাকবে? এখন যে সময়টা, এখন হচ্ছে দেশ সংস্কার করার সময়। রাজনীতি তো অনেক দিন করতে পারবেন, দেশ যদি সংস্কার না করেন তাহলে আমরা এক স্বৈরাচার হটিয়েছি আর একটা স্বৈরাচার তৈরি হবে, এক দৈত্য দানবকে হটিয়েছি আর একটা দানব তৈরি হবে। আমরা চাই এমন একটা রিফরমেশন আসুক যেখানে দানব হওয়ার সুযোগ নেই, সেখানে শেখ হাসিনা হওয়ার সুযোগ নেই, সেখানে প্রত্যেকটা মানুষ জবাব দিতে আন্ডারে আসতে হবে। সেই জন্য বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, বিভিন্ন ফাংশন আছে, সেগুলোকে সংশোধন করেই একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করা দরকার। তাহলে আগামীতে যারা আছে কাজ করতে পারবে। অনেক ধন্যবাদ সর্বজন স্যার। সময় আচ্ছা, সরকার আসলে সময়ের কতদিনের জায়গাটা মধ্যে যৌক্তিক সময় যেটা বলা সময়ের হচ্ছে, জায়গাটা যৌক্তিক সময়, জি, কিন্তু সেটা অনন্তকাল না। আপনি সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন না, আসলে এটা সম্ভব না। আপনার প্রতিষ্ঠানকে গড়ে তোলা, গত 15 বছরে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। আমি আবার বলছি, আমরা এই 15 বছরে একটা বড় জায়গায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু তার আগেও যে প্রতিষ্ঠানগুলো একেবারে বিরাট কিছু ছিল, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতো তা না, কিন্তু 15 বছরে এটি একেবারে নগ্নভাবে নষ্ট করা হয়েছে। আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, আমি মনে করি যে সরকারটা নবীন, তবে তাকে অন্তত আপনি শুরুতেই একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে না দেন। অনেক ধন্যবাদ। মানুষের মতামতটাকে আপনি গুরুত্ব দেন। অনেক ধন্যবাদ সর্বজন শরীফ, নাজমুল হাসান, দুজনকে অসংখ্য ধন্যবাদ রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি।